ইসরায়েলি সেনাবাহিনীর চাপ অব্যাহত রাখলে ইসরায়েল থেকে জিম্মি করা ব্যক্তিদের কফিনে করে ফেরত পাঠানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। গতকাল সোমবার সংগঠনটির সামরিক শাখা ইজেদ্দিন আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন, একটি চুক্তির পরিবর্তে সামরিক চাপের মাধ্যমে বন্দীদের মুক্ত করতে চাইছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর অর্থ হল জিম্মিরা কফিনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। বন্দীদের নিরাপত্তার জন্য হামাসের সদস্যদের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানান উবায়দা। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে বলা হয়, গাজার একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির লাশ উদ্ধারের পর থেকে ভয়াবহ তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। নিজ দেশের মানুষের কাছে শুনছেন কটাক্ষ। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল থেকে ২৫০ জনকে জিম্মি করে হামাস। এখন পর্যন্ত ১১৭ জন বন্দীকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটি। বাকি বন্দীদের মুক্তির বিষয়ে ফিলাডেলফি বর্ডার থেকে ইসরায়েল সেনাদের সরিয়ে নিয়ে যাওয়ার শর্ত দিয়েছে তারা। এদিকে গুরুত্বপূর্ণ এই সীমান্ত থেকে সৈন্য অপসারণ করলে হামাস আবারও অস্ত্র আমদানি শুরু করতে পারে এমন আশঙ্কায় এ শর্ত মানতে নারাজ নেতানিয়াহু প্রশাসন। হেলিকপ্টার বিধ্বস্তে গত মে মাসে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সরকার। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সুপ্রিম বোর্ড রোববার এ প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, ইব্রাহিম রাইসির মৃত্যু কোনো চক্রান্ত ছিল না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIBর বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর জন্য বৈরী আবহাওয়া দায়ী বলে জানিয়েছেন তদন্তকারীরা। চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে হঠাৎ করে প্রচুর ঘন কুয়াশা তৈরি হয়। এ কারণেই হেলিকপ্টারটি পাহাড়ে বিধ্বস্ত হয়। এ ঘটনায় নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন তদন্তকারীরা। এর আগে সম্প্রতি ইরানে আধা সরকারি একটি বার্তা সংস্থা নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বৈরী আবহাওয়া ও বেশি ভার বহনের জন্য দুর্ঘটনার কবলে পড়েছিল। গত ১৯ মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ওই ঘটনায় প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান নিহত হন। নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের মামলার তদন্ত শেষ হয়েছে। যা ঘটেছে তা একটি দুর্ঘটনা, এটা নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনার দুটি কারণ চিহ্নিত করা হয়েছে। একটি হলো আবহাওয়ার অবস্থা অনুপযুক্ত ছিল এবং হেলিকপ্টারটি ওজন সামলাতে অক্ষম ছিল। এর ফলে এটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি উড়োজাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার মার্কিন বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্যালকন 900EX মডেলের বিমানটি ডমিনিকান রিপাবলিক থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে হস্তান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, ক্রয় নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উড়োজাহাজটি অবৈধভাবে $1,30,00,000 দিয়ে কেনা হয়েছিল। এরপর এটি যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল। তবে কিভাবে উড়োজাহাজটি ডমিনিক রিপাবলিকে গিয়েছিল সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষ দিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে উড়োজাহাজটি কিনেছিলেন বলে মার্কিন কর্মকর্তারা তদন্তে জানতে পেরেছেন। কর্মকর্তারা বলেন, নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন ওই ব্যক্তিরা। উড়োজাহাজটি নিকোলাস মাদুরো ব্যবহার করতেন বলে নিশ্চিত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে ভেনেজুয়েলা বলেছে, উড়োজাহাজ জব্দ করার বিষয়টি জলদস্যুতা ছাড়া আর কিছুই নয়। এটি যুক্তরাষ্ট্রের অবৈধ ও অপরাধমূলক অনুশীলনেরই বহিঃপ্রকাশ। শিশুদের টিভি বা স্ক্রিন না দেখাতে অভিভাবকদের পরামর্শ দিয়েছে সুইডেন সরকার। গতকাল সোমবার দেশটির সরকারি স্বাস্থ্য বিষয়ক সংস্থা এ পরামর্শ দেয়।
অভিভাবকদের উদ্দেশ্যে সংস্থাটি বলে 2 বছরের কম শিশুদের ডিজিটাল মিডিয়া ও টেলিভিশন একেবারেই দেখাবেন না। একই সঙ্গে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য দৈনিক সর্বোচ্চ 1 ঘন্টা, 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 2 ঘন্টা এবং 13 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য সর্বোচ্চ 3 ঘন্টা স্ক্রিন টাইম রাখার জন্য অভিভাবকদের প্রতি পরামর্শ দিয়েছে সুইডিশ সরকার। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সুইডেনের 1 থেকে 15 বছর বয়সী শিশু ও কিশোরদের মধ্যে প্রায় অর্ধেকেরই পর্যাপ্ত ঘুম হচ্ছে না। ঘুমের এই অভাবের পেছনে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে টেলিভিশন ও স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারকে, যা শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। সুইডেনের সরকারি স্বাস্থ্য বিষয়ক সংস্থা বিশেষভাবে উল্লেখ করেছেন যে শিশুদের রাতে ঘুমাতে যাওয়ার আগে স্ক্রিন থেকে দূরে থাকা উচিত এবং ঘুমের সময় স্মার্টফোন বেডরুমের বাইরে রাখা উচিত। সুইডেনের স্বাস্থ্য কর্মকর্তারা প্রাইমারি স্কুলগুলোতে স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের কথাও বিবেচনা করেছেন এবং শীঘ্রই এ বিষয়ে একটি আদেশ জারি হতে পারে।